আজকে যারা উপস্থিত হয়েছেন, সৈয়দ আকমল হোসেন এর পরিবারের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত বা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে পরিচিত এবং অগ্রসর চিন্তা যারা ইতিহাস ঐতিহ্যের সন্ধান রাখেন, সিলেটের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের কথা যাদের জানা আছে, তারাই আগ্রহ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। বন্ধুগণ, আজ আমি এখানে দাঁড়িয়েছি আমার মামার স্মৃতিচারণ বা ওনার উপরে কোনো বর্ণনা দেওয়ার জন্য নয়। যে গ্রন্থ ওনার উপর প্রকাশিত হতে যাচ্ছে, স্মৃতিতে ও শ্রদ্ধায় সৈয়দ আকমল হোসেন 40 বছর পরেও এই বই বের হওয়ার কারণে যাদের সহযোগিতা, এতে প্রমাণ হয় যে একজন মানুষ যদি সত্যনিষ্ঠভাবে তার জীবন সংগ্রাম, তার লড়াই অব্যাহত রাখে এবং এদের সেই স্বীকৃতি আজকের এই মহতি আয়োজনের এবং এই বই প্রকাশের যে ক্ষণ, এটাই প্রমাণ। বন্ধুগণ, আমি আকমল হোসেন সাহেবের উপরে লেখা সংগ্রহ করতে যে যাদের শরণাপন্ন হয়েছি, যেমন বাসার সৈনিক গাজীউল হক, দেওয়ান আজরফ, বিজন বিহারী পুরকায়স্ত, অনেকের কাছে আমি গেছি, পীর হাবিবুর রহমান, আসাদুর আলী সাহেব, দ্বিজেন শর্মা, এই বইয়ে যাদের লেখা আছে, ডক্টর করিম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রেসিডেন্ট, এবং এই বইয়ের সর্বপ্রথম লেখা এবং ওনার জীবনের শেষ লেখাটাই এটা ছিল, যিনি ছিলেন মৌলানা ভাসানীর চিকিৎসক এবং বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের সহযোদ্ধা শেখ মুজিবুর রহমানের সহকর্মী ছিলেন এবং ওনার চিকিৎসক ছিলেন। ওনার লেখাটা প্রথম লেখা এবং ওনার জীবনের শেষ লেখা 90 বছর বয়সে। এটা সংগ্রহের ব্যাপারে আজকের যিনি সভাপতি, আমার বন্ধু হেমাদুল্লাহ শহীদুল ইসলামের উদ্যোগে এবং ইনিশিয়েটিভে আমরা সেটা সংগ্রহ করি। আমি বলতে চাচ্ছি যে আজকে আকমল হোসেন সাহেব যে দ্রোহী, উনার যে রক্ত, উনার উত্তরাধিকারী হিসেবে আমার মধ্যে যেটা প্রবাহিত, এই ধারাকে সামনে নেওয়ার জন্য শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের অধিকার আদায়ের যে একটা প্রশ্ন সেখানে থেকেই যায় এবং ওই জায়গা থেকে আমার মধ্যে একটা অনুপ্রেরণা এসেছিল যে আমরা আমার আত্মীয় স্বজন এবং ওনার গুণগ্রাহী সবাই একই কথা বলেছেন। যেমন আমি বলি, আপনার মঈনুদ্দিন সাহেব বাকশালের প্রেসিডেন্ট ছিলেন, গণতন্ত্রী দলের নেতা ছিলেন আকমল হোসেনের সাথে। উনি আমাকে বললেন যে আকমল ভাইকে ধরে রাখার কি কোনো ব্যবস্থা করা যায় না? এইভাবে আরো অনেক অনেক অধ্যাপক আব্দুল আজিজ সাহেব বললেন ওনার লেখাতে যে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন জন্মলগ্ন সিলেটের যে 3 জন মহান ব্যক্তি উদ্যোগী ছিলেন, তার মধ্যে আব্দুল হাই সাহেব, মরহুম তারামিয়া সাহেব এবং সৈয়দ আকমল হোসেন, আজকে এরা লোকান্তরিত, তাদেরকে ধরে রাখার প্রয়াস। এসব প্রশ্ন আমার মধ্যে আসার কারণে প্রথম বই শহীদুল ইসলাম প্রকাশ করেছিলেন। আর এই বইয়ে উনি আসেন, আমরা ওই ধারণা থেকে আমরা সবার কাছে যাই যে কি রেজাল্ট পেলাম যে দ্বিজেন শর্মা একজন প্রাণী বিশারদ, উদ্ভিদ বিজ্ঞানী, ওনার বন্ধু, উনি বললেন আমরা প্রাউড ফিল করি আকমল হোসেন সাহেবের উপর লিখতে। এই যে একটা স্বস্তি পেলাম, যার কাছে গেলাম স্বতঃস্ফূর্ত একটা রেসপন্স পেলাম। সর্বশেষ নাজমুল হক নান্নু, যিনি স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা, তার আওয়াজের অন্যতম সংগঠক ছিলেন এবং ক্যালকাটাতে প্রথম সাংবাদিক সম্মেলন যিনি করেন ছাত্র নেতা হিসেবে, উনি সিলেটের নুরুল ইসলাম আজিজ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে মস্কোপন্থী। দ্বিতীয় যে সম্মেলন করেন ছাত্র সম্মেলন, তিনি আসলে প্রধান অতিথি নাজমুল হক নান্নু। এই নান্নু সাহেবের সাথে আমার যখন কথা হলো, উনি বললেন আমি যেতেই হবে সিলেটে, আমি যাব এবং আমি ভিজিট করবো এবং আমি সেখানে কথা বলবো, যেটা ইতিহাসের ধারাবাহিকতায় আগামী দিনের মানুষ উজ্জীবিত হয়। আমি কি পেলাম যে আকমল হোসেন সাহেব উনার সততার যে একটা গর্ব ছিল, অহংকার ছিল যে আমি সব, আমার নাম বললে আজকে তার প্রমাণ পেলাম। কাজে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই যারা সহযোগিতা করেছেন এই বই লেখা দিয়ে, অর্থ দিয়ে, আবার পরিবারের যারা অর্থ দিয়ে করেছেন এবং লেখা দিয়ে করেছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাই। এবং আকমল হোসেনের স্মৃতি অমর হোক, ওনার আরোগ্য কাজ আমরা অব্যাহত রেখে সমাপ্ত করি। আর ওনার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য নীতি কামনা। আজ থেকে প্রায় 40 বছরের উপরে আমার পিতা আপনাদের সকলকে ছেড়ে চলে গেছেন, কিন্তু উনার
আদর্শ এবং ওনার স্মৃতি ধরে রাখার জন্য 1995 সালে আরেকটি বই প্রকাশিত হয়েছিল। ওটা আমার ফুফুতো ভাই আনস হাবিবুর রহমান এবং মাহমুদুর রহমান চৌধুরী ওয়েস ভাইয়ের বিশেষ এবং আমাদের গ্রুপের বই প্রকাশক জনাব শাহিন সাহেব আমাদুল্লাহ শহীদুল ইসলাম আমাদুল্লাহ শাহিন সাহেব ওনার প্রচেষ্টায় আগের বইটিও প্রকাশিত হয়েছিল। এখনকার বইয়ে বিশেষ করে মাহমুদুর রহমান চৌধুরী ওয়েস ভাই উনি অবদান রেখেছেন খুব বেশি এবং সকালে এটা প্রকাশ করার জন্য সৈয়দ মহিবুর রহমান ভাই উনিও অত্যন্ত অবদান রেখেছেন। আমি এখানে বক্তব্য দেওয়ার কথা নাই এবং বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমি আসছি শুধু সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে। আপনারা যে এত কষ্ট করে এখানে এসেছেন আমাদের গাঁওতে, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। এবং আমরা একটা কথা আছে যে যে দেশে ঘূর্ণিঝড়ের কদর নাই, যে দেশে ঘূর্ণিঝড় জন্মায় না, বাংলা প্রবাদ বাক্য। এই হিসাবে আপনার সবাই যারা আমাদের মধ্যে গুণী ছিলেন সবাইকে আমরা স্মৃতিতে ধরে রাখা এবং স্মরণ করলে পরবর্তী প্রজন্ম মেধাবী গুণী হবে। এই জন্য আমাদের উচিত সবাই গুণীজনদের স্মরণ করা এবং আজকের অনুষ্ঠানে আসার জন্য আবারও ধন্যবাদ আন্তরিকতা জানিয়ে এবং আমার প্রয়াত পিতা রুহের মাগফিরাত কামনা করে আত্মার মাগফিরাত কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সৈয়দ আকবর হোসেন আমাদের পুরোনা একজন সিংহ পুরুষ ছিলেন। সম্পর্কে আমার নানা, আমার মায়ের সরাসরি মামা হন সম্পর্কে, সেই সুবাদে আমার নানা। আমরা ছোটবেলা থাকতে ওনাকে দেখেছি এবং আমরা ওনার যে নেতৃত্বের যে গুণাবলী সেগুলো আমরা প্রত্যক্ষ করেছি। আজ দীর্ঘ প্রায় 40 বছর পরে স্মৃতিতে ও শ্রদ্ধায় সৈয়দ আকবর হোসেন গ্রন্থের যে প্রকাশনা হচ্ছে, আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা সকলেই সেই বিদ্রোহী সৈয়দের কর্ম সম্পর্কে সুন্দর লেখনীর মাধ্যমে জানতে পারবেন। আজকে আমরা যে বিপ্লবী কণ্ঠস্বরের উপর পুস্তক প্রকাশনা করতে যাচ্ছি, সেই বিপ্লবী কণ্ঠস্বর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি ফুলাওয়ার ভাষা হিসেবে পরিচিত ছিলেন। তিনি সর্বত্র অন্যায়ের বিরুদ্ধে ভাষা আন্দোলনে ছিলেন, পাকিস্তান আন্দোলনে ছিলেন, ইউনিয়ন জ্যাক পতাকা তিনি নামিয়েছেন, সর্বত্র সংগ্রাম করেছেন। সুতরাং আজকের দিনে তার মতো গুণী লোকের প্রয়োজন আছে। আমরা এটা অনুভব করি, আজকে প্রায় সুদীর্ঘ 40 বছর পরে সৈয়দ আকবর হোসেনের মৃত্যুর 40 বছর পরে স্মারক গ্রন্থ প্রকাশনার জন্য উদ্যোগ দিয়েছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা পেয়েছি। এর কারণে আমরা এই গ্রন্থ প্রকাশের সমর্থ পেয়েছি। আমি আপনাদেরকে এখানে সমবেত হওয়ার জন্য দাওয়াত দিয়েছিলাম। আপনারা যে কষ্ট করে এসেছেন এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সৈয়দ আকবর হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চৈতন্য প্রকাশনী কার জন্ম থেকে শুরু করে সব সময় একটা দায়বদ্ধতা নিয়ে কাজ করেছে। আমরা বই প্রকাশ করি, আমরা বই সেটা যেন বই হয়। আমাদের সম্পাদনা কৌশল আছে, আমাদের একটা গ্রুপ এডিটিং বোর্ড আছে। কিন্তু একটা বই হয়ে ওঠার পিছনে অনেক গল্প থাকে। একটা উপন্যাস আপনি সহজে বের করে দেওয়া যায়। একটা উপন্যাস আসছে, একটা পর্যন্ত হয়ে গেল, আপনি বইটা ছাপিয়ে দিলেন। এই ধরনের কাজ করতে গেলে আপনার একটা দীর্ঘ সময় প্রয়োজন। এই বইটা কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় বছর 2 আগে। বছর 2 আগে এই কাজটা
আজ সম্পন্ন হলো। এখানে যে লেখাগুলো এসেছে সেই লেখাগুলাকে একদিন আসে নাই, পর্যায়ক্রমে এসেছে এবং সম্পাদনা যে পরিষদ এখানে যে 4 জন কাজ করেছেন ওনারা দিনরাত পরিশ্রম করেছেন। প্রত্যেকটা লেখাকে চেষ্টা করা হয়েছে ভালো করে তার প্রুফ রিডিং করা, তার বানানটাকে ঠিক আছে কিনা, তার তথ্যগত কোনো ভুল যাতে না হয়। সবশেষে আমরা বলবো যে অনেকটা সফল হয়েছি। আমি এই প্রকাশনায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে আমরা হয়তো পরবর্তী সংস্করণে তা শুধরানোর সুযোগ থাকবে। বিদ্রোহী সিয়ত নামে 94 সালে যে বইটা প্রকাশ পেয়েছিল সেই বইটাও এই সংকলনে সংযুক্ত হয়েছে। আর বাকি এই বইটা আপনারা হাতে নিয়ে আপনারা বুঝতে পারবেন, আমাদের পাঠ্য যদি অপেক্ষায় আমরা থাকবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা যে আসলে এই ধরনের ব্যক্তিকে নিয়ে আরো কাজ করা হবে। এই ধরনের অনেক ব্যক্তি আছেন যাদেরকে আসলে কাজ করা প্রয়োজন, কারণ আমাদের যে মুক্তির যে আকাঙ্ক্ষা এক এক সময় তৈরি হয়, সেটা 52 বলেন, 69 বলেন, 71 বলেন, 24 বলেন, যে আমাদের যে মুক্তির যে আকাঙ্ক্ষা আমরা সেই আকাঙ্ক্ষায় যেতে পারছি না। আমাদের এই প্রজন্ম বিভ্রান্ত হচ্ছে, কারণ আমরা এই ধরনের মানুষের জীবনে আমরা আরো বের করতে চাই, পড়তে চাই, পড়াতে চাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। আজকে এই যে বইটি প্রকাশ হচ্ছে, যারা এটা প্রকাশ করছে তাদেরকে আমাদের পক্ষ থেকে, আমরা কুলাউড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেদিন উনি মারা যান সেদিন কুলাউড়া থানার সামনে ওনার সেই চিরাচরিত্র রূপ, ওনার প্রতিবাদী কণ্ঠ শেষ দেখে আমার সাথে আমি ওনাকে থানার দুর্নীতির বিরুদ্ধে উনি কেঁপে গিয়েছিলেন। আমি ওনার কথা বলে শেষ করতে পারবো না, শুধু একটা কথা বলবো, যখন বারাক্কা মিছিলে খেয়েছিলাম উনি আমাদেরকে যে সহযোগিতা সাহস দিয়েছেন এটা চিন্তার বাইরে। আজকে মহানন্দা নদী করে ব্রিজ আছে, তখন ব্রিজ ছিল না, তখন একটা নৌকা আরেকটা নৌকার সাথে আমাদের সাথে অনেক যারা আমার কাছে গিয়েছিলেন অনেক লাইভ সৈয়দ আকমল হোসেনের সম্বন্ধে এই যে প্রকাশনা করেছেন যারা, বিশেষ করে তার এই যে সংসদ, আমি তাদেরকে অভিনন্দন জানাবো। যেমন সৈয়দ আকমল হোসেনের মতো একজন ব্যক্তি আমাদের এই প্রজন্ম, বিশেষ করে এই যুগে যারা রাজনীতি করছেন তারা অনেকেই সৈয়দ আকমল হোসেন কে ছিলেন, সৈয়দ আকমল হোসেনের কি স্বপ্ন ছিল সেটা আমরা অনেকেই জানেন না। আমি সৌভাগ্যক্রমে যেহেতু একটি রাজনৈতিক পরিবারে আমার জন্ম, আমার মরহুম পিতা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং মৌলানা ভাসানীর একজন অনুসারী ছিলেন। সেই হিসেবে আমার যখন ভূত শক্তি হওয়ার পর থেকে আমি যা দু একজনকে যেভাবে চিন্তাম তাদের মধ্যে অন্যতম ছিলেন সৈয়দ আকমল হোসেন, যাকে আমি আকমল চাচা বলে আমরা সম্বোধন করতাম, এবং মফিজ আলী সাহেব। আমরা আকমল চাচাকে দেখেছি, আমি বিস্তারিত আলোচনা করবো না এখানে। আকমল চাচাকে আমি দেখেছি যে যখনই কোনো এলাকায় কিছু অন্যায় হতো, কোনো অবিচার হতো, তখন তাকে প্রতিবাদী হিসেবে সে একাই হোক জনগণকে সংগঠিত করে তার প্রতিবাদ করতে। আমি আমার স্পষ্ট মনে আছে যে যখনই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, হাজী দানেশ, এই ধরনের নেতৃবৃন্দ যখন আমাদের এই কুলাউড়ায় বা তিতিমবাসা অঞ্চলে অবস্থান করতেন, সেই আব্বার সাথে সৈয়দ আকমল হোসেন সাহেবকে আমি দেখতাম। আমার পিতার মৃত্যুর পর যখন আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত হই, তখন আমার বিশেষ করে মনে পড়ে যে সৈয়দ আকমল হোসেন সাহেবের নেতৃত্বে আমাদের এই কুলাউড়া একজন পাহাড় কামলা, কুলাউড়া ইউনিয়নের একটি পাহাড়, একজন দরিদ্র পাহাড় কামলাকে ফরেস্টার ডিউটি করে বেরিয়েছিল। আমাদেরকে নিয়ে উনি সংগঠিত করে সেই কুলাউড়ায় রবিবাজার থেকে কুলাউড়া পর্যন্ত মিছিল করে তার প্রতিবাদ করেছিলেন।
তার জন্য আন্দোলন করে তুলেছিলেন। সৈয়দ আকবর হোসেন শুধু রাজনীতি নয়, সামাজিক যেমন বন্যা দেখা দিলে সকলকে সংগঠিত, আমাদেরকে সংগঠিত করে বন্যার বাদ স্বেচ্ছাশ্রমে, সেই 1978 সালের কথা অনেক হয়তো আছে জানেন না, উনি আমাদের সকলকে নিয়ে তিনি সেই বন্যার নদীর বন্যার বাদ তিনি রক্ষা করেন, বাদ মেরামত করেছিলেন। তিনি একটি ঘটনা বলে আমি শেষ করব, যে তিনি 1978 সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে যখন রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হিসেবে যখন মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন করেন, তিনি তার নেতৃত্বে আমরা নির্বাচন প্রচারণায় যোগ দিয়েছি। তিনি বিএনপি প্রতিষ্ঠাকালীন একজন নেতা ছিলেন। 1979 সালে যখন দ্বিতীয় সংসদ নির্বাচনে, দ্বিতীয় সংসদ নির্বাচন যেটা জাতীয় সংসদ নির্বাচন হয়, তিনি বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি সরকারি দল করতেন। তখন আমাদের পরিবারের সাথে একটি পুলিশের একটি ঘটনা ঘটেছিল, একটি চা বাগানকে কেন্দ্র করে। তখন আমাদের পরিবারের অনেককে গ্রেফতার করে পুলিশ লড়াই নিয়ে আসে। সৈয়দ আকবর হোসেন সাহেব তখন সরকারি দল করতেন, তার সরকারের পুলিশ ছিল, কিন্তু তিনি সেদিন যে সরকারি দল করেন সেটা ভুলে গিয়েছিলেন। অন্যায় হয়েছে তার জন্য তিনি মাইক ভেদে প্রতিবাদ করে জনগণকে সংগঠিত করে কুলাউড়া থানা ঘেরাও করে আমাদের পরিবারের সেই সদস্যদেরকে মুক্ত করেছিলেন। আমি এই কথাটা বলার উদ্দেশ্য ছিল যে আজকে আমরা যদি সরকারি দল করি, তো আমরা মনে করি পুলিশ আমাদের ভাই, আমরা পুলিশকে আমাদের নিজস্ব ভাই মনে করি। পুলিশ কোনো অন্যায় করে তাকে প্রশ্রয় দেয়। সৈয়দ আকবর হোসেন আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে তুমি সরকারি দল হও আর বিরোধী দলে হও, যেখানেই অন্যায় হবে তুমি জনগণের জন্য তুমি প্রতিবাদ করবে। সৈয়দ আকবর হোসেন এর সাথে আমাদের আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু বলবো, আজকে আপনারা একটি ভালো কাজ করেছেন। সৈয়দ আকবর হোসেনের বিভিন্ন জীবনের বিভিন্ন দিক নিয়ে যে লেখকগণ লিখেছেন, আগামী প্রজন্ম তা থেকে উপকৃত হবে। আগামী প্রজন্ম সত্যিকার রাজনৈতিক যে আদর্শ, সেই আদর্শ শিখতে পারবে। এই বাংলাদেশকে একটি সুশাসনমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সৈয়দ আকবর হোসেনের সেই আজকের গ্রন্থ থেকে শিক্ষা গ্রহণ করবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি সৈয়দ আকবর হোসেনের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। আমার দুর্ভাগ্য, আমি সৈয়দ আকবর হোসেন সাহেবের সঙ্গে আমার দেখা হয়নি। এটা আমার জীবনের জন্য দুর্ভাগ্য। ওয়াইস ভাই সেদিন ঢাকা গিয়েছিলেন, মাহমুদুর রহমান ওয়াইস ভাই যিনি এটার আয়োজক, উনি যাওয়ার পরেই আমি ওনার সম্পর্কে উনি একটা লেখা দিয়ে এসেছিলেন। আরেকজন মৌলানা ভাসানীর অন্যতম অনুসারী ডাক্তার করিম ভাই, ওনার লেখা থেকে আমি যতটুকু আকবর ভাইকে বুঝতে পেরেছি, চিনতে পেরেছি, উনি মৌলানা ভাসানীর সেই আসামের লাইন কথা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আন্দোলনে কুলাউড়া এই সিলেটে উনি প্রধান নেতা ছিলেন এবং সিলেট আন্দোলন মহান নেতা মৌলানা ভাসানীর নেতৃত্বে যে সিলেট আন্দোলন হয়েছিল, সিলেটকে পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ত করার যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের প্রধান সিপাহসালার ছিলেন সৈয়দ আকবর হোসেন আকবর ভাই। আমি সৈয়দ আকবর হোসেনকে কাছ থেকে দেখেছি কুলাউড়া আমাদের বিএনপি তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় তার যে ভূমিকা আমরা দেখেছি, তিনি একাই আমাদের আগে নিজেই রাস্তায় রাজপথে, কখনো তিনি রাজপথ ছাড়া কোথাও তিনি আন্দোলন করে
আমি তার সক্রিয় ভূমিকা দেখেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সিলেটের প্রথম ক্যাবিনেট মিটিং সিলেটের বাংলায় হয়েছিল, তখন তিনি সিলেট জেলা বিএনপি বৃহত্তর সিলেট জেলা বিএনপির সহসভাপতি হিসাবে আমাদের এলাকার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কমিশন সভায় আগে দাঁড়িয়েছে। তখন ওনাকে উনি কিন্তু একদম আমরা তখন ছাত্র দলের প্রথম সদস্য, কনিষ্ঠ সদস্য হিসাবে দেখেছি যে সৈয়দ আকবর হোসেন কিভাবে বাঘের মতো গর্জে ওঠে না আমি প্রতিবাদ করব। এবং সেই ক্যাবিনেটে মিটিং এর আগে, ক্যাবিনেটের মিটিং এ যাওয়ার আগে উনি কতগুলো প্রস্তাব নিয়ে, তখন সাইফুর রহমান সাহেব ছিলেন বাণিজ্য উপদেষ্টা, তখন উনি নিয়ে বলতেন যে এইটা আমি প্রেসিডেন্টের হাতে দেবো, আমার এই দাবিগুলো আগে এই ক্যাবিনেট সভায় উত্থাপন করতে হবে, আমার দাবি আদায়। সেই ছিলেন সৈয়দ আকবর হোসেন। আমরা এই আন্দোলনে আরেকজন সৈয়দ আকবর হোসেন আমরা এখন পর্যন্ত সেভাবে পাই। আমি এখনো মনে করি সৈয়দ আকবর হোসেনের মতো যদি নেতা আমাদের পাশে থাকতে সিলেট, তাহলে আমরা আন্দোলনটাকে আরো বেগবান করতে সক্ষম হতাম। উনি কখনো ভয় ভীতি বা কোন ধরনের কিছু চর্চা করতেন না। উনি যেখানে অন্যায় হয়েছে সেখানে উনি প্রতিবাদ সামনে এগিয়ে আসতেন। আমরা তখন খুব ছোট ছিলাম। সৈয়দ আকবর হোসেন সম্পর্কে এখন যারা আজকে প্রকাশনা করেছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে মানবতা জানাই। অনেক তথ্য হয়তো আমাদের জানা ছিল না, হয়তো এই ওই উন্মোচনের মাধ্যমে আমরা হয়তো অনেক বিষয়গুলো জানতে পেরেছি। বাবুল ভাই আজকে বক্তব্য রাখলেন, তার কাছ থেকেও কিছু তথ্য আমরা শুনলাম আমাদের আকবর হোসেন সম্পর্কে। তা আমাদের সত্ত্বেও এখানে অত্যন্ত মাসুদ খান সাহেব আছেন, তাদের সহস্বাভাবিক, তারা হয়তো বিস্তারিত আলোচনা করবেন। আমি শুধু এই করি, আমরা সৈয়দ আকবর হোসেনের জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি, এতে আমাদের সংগঠনের নেতা কর্মীরা উপকৃত হবে, ভবিষ্যৎ প্রজন্মরা এগিয়ে আসবে এবং আমরা সৈয়দ আকবর হোসেনকে সেভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে ধরে রাখার জন্য আমরা আমাদের এই সকল কর্মসূচি পালন করা হবে। আমি সৈয়দ আকবর হোসেনের আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের প্রতি গভীর সহমত জ্ঞাপন করি এবং আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি যে সৈয়দ আকবর হোসেনকে স্মরণ করে যে বছর করা হলো। এতে আমি মনে করি আমাদের হয়তো ভবিষ্যতে আমাদের আরো যারা সৈয়দ আকবর হোসেনের মতো ত্যাগী নেতা কর্মীরা তাদেরকেও সেভাবে করতে পারে। আল্লাহ তাদের সকলের মঙ্গল কামনা করে আমার এখানে শেষ করছি। তাকে আমরা কুলাউড়ার ভাষা নিয়ে বলতাম। এখানে এই কথাটা কেউ বলেন নাই, কিন্তু আমরা কুলাউড়ার ভাষা নিয়ে বলা হতো। ভাষা নিয়ে যেভাবে অকুত হয়েছিলেন, ঠিক সেইভাবে তিনি কোন সত্য এবং জনগণের অধিকারের ব্যাপারে কোনো আকর্ষিত ছিলেন। আমি মৌলানা ভাসানী সংস্পর্শে দীর্ঘদিন ছিলাম। সেই সময় প্রায় উনি খুব স্নেহের সাথে আকবর হোসেনের নাম স্মরণ করতেন। তো আজকে আমরা এখানে আমাদের একটা, আমি বলবো আমাদের একটা সামগ্রিক দায়িত্ব আমরা পালন করছি, পবিত্র দায়িত্ব, যে আজকে আমরা সবাই এখানে সমবেত হয়ে তাকে স্মরণ করছি। এবং রাজনীতিতে ক্ষমতা আঁকড়ে থাকা, রূপসংখ্যা মানব নয়, বরং জনগণের সেবা করা, দেশের স্বার্থকে সমুন্নত করে তুলে ধরা, সেইটার দৃষ্টান্ত স্থাপন করেছে। তো আমি আমার কথা বিকশিত করতে চাই না, ভাবে মৌলিকের সময় হয়ে যাচ্ছে, অনেকে বক্তা আছেন। আসুন আমরা সবাই মিলে তার মাগফিরাত কামনা করি এবং তার আদর্শ অনুসরণ করে আমরা সবাই ধন্য হই। সৈয়দ আকবর হোসেন কোথেকে এসেছেন? সিলেটের একজন সন্তান, সিলেটের একজন মহান মানুষ, যিনি সিলেটের দরদি বন্ধু হিসাবে একটা লেখা লিখেছেন, গরিব মানুষের দরদি বন্ধু। তার স্মরণে আজকে যারা আয়োজন করেছেন
এই যে আমাদের ওয়াইস সাহেব জ্ঞানী মানুষ, এই যে যারা আত্মীয়, এই যে আরিফুল হক সাহেব কত অত্যাচার নির্যাতন হয়েছে, উনি আমার কথা অবশ্য উল্লেখ করেন নাই, চিনেন না। আমি এই সিলেটে 10 বার এসেছি। 67 সনে আমি কুলাউড়া সম্মেলনে এসেছি। আমি তখন ছাত্র ছিলাম, ছাত্র ইউনিয়নের। তখন আমি কলেজের ছাত্র হয়েও আমি তখন আমার নাম ছিল সারা বাংলাদেশ। আমি পাবনা জেলা স্কুলে থেকেই আমি গ্রেপ্তার হয়েছিলাম 62 সালে। আর আপনাদের এই সিলেটের একজন মহান বন্ধু ছিলেন, তার নাম মোফাজ্জল চৌধুরী। উনি বাম রাজনীতি করতেন, উনি মৃত্যু বরণ করেছেন। এই অসাধারণ জ্ঞানী মানুষ বাংলাদেশে আর একজন নাই। আবু হেনা চৌধুরী একবার এসেছিলেন 72 সালে, আসাদুর ভাইয়ের বাসায় আমরা এসেছিলাম। সেখান থেকে রাজা ভাইয়ের এলাকা, রাজা আলী সাদ্দার খানের বাসায় আপনার এলাকায় একটা বিশেষ সম্মেলন হয়েছে। সেখানে ছিলেন মাহবুবুল্লাহ, সেখানে প্রবীণদের মধ্যে ছিলেন সিরাজুল হোসেন খান, সিরাজ ভাই, আসাদুর আলী সাহেব, আর ছিলেন সেখানে আমাদের আরো একজন কমরেড ছিলেন আমাদের অমল সেন পাটুদা, সেখানে আবু হেনা চৌধুরী। এরকম অজস্র মানুষ আপনাদের এখানে। কবছর আগে আশরাফ ভাই আমাকে বললেন, নানু ভাই আপনাকে আসতে পারবেন। উনি অনেক বড়, এরা আমাকে নানু ভাই। আকমল ভাই এমন মানুষ, নিজের ঘর অন্ধকার রেখে অন্যের ঘরে আলো জ্বালাতে দেবেন। তিনি এমন মানুষ, নিজে না খেয়ে অন্যকে খাওয়ার জন্য অস্থির হলেন। তিনি এমন মানুষ, প্রতিবাদ করে অ্যারেস্ট হলেন, কিন্তু কুলাউড়ার সংগ্রামী মানুষ রেলপথ বন্ধ করে মিটিং করলেন, মিছিল করে তাকে কোথেকে আক্রমণ হয়েছে শিখেছেন। আমাদের কাছে তিনি গল্প করেছেন মজলুম জননেতা মৌলানা ভাসানী আসামের জনগণের মধ্যে লাইভ প্রস্তাব বিরোধী আন্দোলন করেন, সেই আন্দোলনেও তিনি শরীক হয়েছিলেন। তাসাদ্দুক আহমদ সাহেব এসেছিলেন এবং সেখানে মৌলানা ভাসানী বলেছেন, নিজেই আমার কাছেই গল্প করেছেন মৌলানা ভাসানী, 1970 সালে উনি পশ্চিম পাকিস্তান থেকে শেষবারের মতো বিশ্ব সম্মেলন সেরেছেন ওই টোবাটে। তারপর আমি ওনার সাথে সফর করলাম, দীর্ঘ সফর। বাংলাদেশে কারা কারা ভালো কৃষক সংগঠন আছে তাদের কথা উনি বললেন। আমি আজকে তার সম্পর্কে শুধু এটুকু বলবো, আমি আজকে আকমল ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলবো, আজকে আমাকে বলতেই হবে যে আজকে মেঘের আড়ালে একটা উজ্জ্বল সূর্য ঢাকা ছিল। উনি 1927 সালে জন্মগ্রহণ করে 1985 সালে মারা গেলেন। এই 40টি বছর আপনারা একটু সম্পূর্ণ বের করতে পারলেন না। এই 40টি বছর সৈয়দ আকবর হোসেনের মতো একজন মানুষ, যিনি সিলেটের মুখ উজ্জ্বল করেছেন। আমরা ঢাকায় যারা তরুণ ছিলাম, সারা বাংলাদেশে ন্যাশনাল পার্টির কর্মীরা যেখানে আসতেন, সেখানে আকবর ভাইয়ের সুনাম সবাই। আমি একদিন সিরাজ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম, সিরাজুল হোসেন খান, আমরা এক পার্টি করতাম, মুসলিম ভাইয়ের পার্টি, হ্যাঁ ভালো। নুরু ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম, নুরুর রহমান। এই যে নামগুলো আমি বলছি, আমার সাথে সংযোগ হওয়ার কারণ হলো আমরা ছাত্ররা কিন্তু পুরোপুরি ভাবে ডমিনেট করতাম ন্যাশনাল পার্টি। আমি নিজে আজকে জাতীয়তাবাদী ফ্রন্টের কর্মসূচি আমি লিখেছি, কই আমরা কোনদিন প্রচার চাই, আমরা বাইরের নেতারা গেলে কোনোদিন একটা চাও নেই। নমিনেশনের জন্য আমরা সুপারিশ করেছি, তাকে নমিনেশন দিতে হবে, সে ভালো সৎ পত্র, সে সব অত্যন্ত ভালো, সেভাবে অনেকেই পেয়েছে। বন্ধুগণ, আকবর ভাইয়ের কাছ থেকে এইসব শিক্ষা আমরা পেয়েছি, তার সাথে আমরা কথা বলেছি। সমসাময়িক রাজনৈতিক ইতিহাসে সিলেটের সৈয়দ আকবর হোসেন এক অসাধারণ দেশপ্রেমী। আর আমার রাজনৈতিক ইতিহাসে বহু মানুষের সাথে আমি কথা বলেছি, টেলিভিশনের সাক্ষাৎকার নিয়ে, রেডিওর সাক্ষাৎকার নিয়ে, পত্র পত্রিকার সাক্ষাৎকার নিয়ে, কিন্তু আকবর ভাইয়ের মতো একজন মানুষ, সত্যবান, নিষ্ঠাবান, দেশপ্রেমিক, বিপ্লবী মানুষের কথা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে তেমন মানুষ কে ছিলেন? আমি বলবো অনেক রাজনীতিবিদদের মধ্যে সৈয়দ আকবর হোসেন অন্যতম। আমার মাঝে মধ্যে মনে হয় আসামের একজন গণসঙ্গীত শিল্পী আছে, তার নাম হচ্ছে ভূপেন হাজারি। তিনি একটি গান লিখেছেন মানুষ মানুষের জন্য, তিনি লিখেছেন জীবন জীবনের জন্য। আমার মনে হয়
এই ভূপেন হাজারিকা বোধ হয় আত্মহত্যার দিকে তাকিয়ে কাটারে। এইটা আমার তিনি প্রাণ খোলা হাসতে পারেন। তিনি এমন শিশুর মতো সরল ছিলেন, কিন্তু তিনি বিদ্রোহী করতেন। তিনি বিদ্রোহী ছিলেন। তিনি আমার কাছে বলছেন, নানু ভাই, আসামের যে অত্যাচার, সেখানে হুজুরের কাছে শুনেছি যে পশুর মতো মানুষগুলোকে তাড়িয়ে একটা ঘেরাওয়ের মধ্যে রাখা। এই প্রমোদেশ বড়ুয়ার বাবা গোয়ালপাড়া স্টেটের যে জমিদার, তারা এইগুলো করেছেন। আমার কাছে বরদলের গোপীনাথ বরদলে আসতো কংগ্রেসে, আর আসতো সাদুল্লাহ, দুইজনে বলতো প্রধানমন্ত্রী করতে। মৌলানা হোসেন আমার কাছে এই করতো 1970 সালের এপ্রিলে। আচ্ছা, নামাজের টাইম আপনি মাফ করবেন, আমি আপনারা মাফ করবেন। আকবর ভাই আজকে তার আত্মার মাগফিরাত কামনা করেছে, তার কাছে শিক্ষা গ্রহণ করুন আপনারা। আকবর ভাই তো মানুষ যেন সিলেটে জন্মগ্রহণ করে, সিলেটের এই পবিত্র ভূমিতে, সিলেটের সংগ্রামী জনগণ আপনারা যারা আছেন আমার সালাম গ্রহণ করুন। আপনারা আকবর ভাইয়ের জন্য দোয়া করবেন, আমি আপনাদের শুভেচ্ছা জানাই। সভাপতি হিসেবে বক্তব্য আছে, আমি এইটুকু বললাম, আবার বলুন, আবার বলুন, সরি দুঃখিত, আমার অনেক বক্তব্য ছিল, ঠিক আছে, দরকার নেই, এটাই দরকার। এখানে আমি দেখতে পাচ্ছি সুনামগঞ্জ থেকে, এখানে কুলাউড়া থেকে, শমশেরনগর থেকে কবি শহীদ সাথী, রাজনীতিবিদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি, মৌলভীবাজারের অনেকে এসেছেন, প্রেস ক্লাবের সভাপতি সাহেব এসেছেন, অনেকে আমি দেখতে পাচ্ছি। আমি অনেক কয়েকজন আইনজীবী এসেছেন। আমি মাসুদ ভাই, কবি মাসুদ ভাই, তার বাবাও কিন্তু যুক্ত ফ্রন্টের সময় পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, মাসুদ ভাইও এসেছেন। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সংক্ষেপে বলছি, সৈয়দ আকবর হোসেন সাহেবের মৃত্যুর এই 40 বছরের মধ্যে তার প্রতি দুটো বই বের হয়েছে। এর আগে বিদ্রোহী সৈয়দ বের হয়েছিল, এবার বের হয়েছে স্মৃতিতে শ্রদ্ধায় সৈয়দ আকবর হোসেন, 232 পৃষ্ঠার বই, 35 জন ব্যক্তি সেখানে লিখেছেন। আমিও সংক্ষিপ্ত 2 লাইন লিখেছি। বিভিন্ন ডাইমেনশন থেকে সৈয়দ আকবর হোসেন সাহেবের তথ্য এখানে এসেছে। তিনি যেভাবে ছিলেন একজন রেল শ্রমিক নেতা, যেভাবে ছিলেন পাহাড়ি কামরার নেতা, যেভাবে ছিলেন চা শ্রমিক নেতা, তিনি ঠিক একইভাবে জাতীয় রাজনীতিতে অবদান রেখেছেন। আমি সিলেটের ইতিহাস গ্রন্থ থেকে আমি কোট করেছি আমার লেখায়, ওখানে বলা হয়েছে 1967-এ সিলেটের ন্যাপ বিভক্ত হলে দুজনের নাম এসেছে আসাদুর আলী এবং সৈয়দ আকবর হোসেন, ওনারা পিকিং করতে ন্যাপে চলে যান। অর্থাৎ বোঝা যাচ্ছে গ্রেটার ডিস্ট্রিক্টের যে রাজনীতি, সেখানেও তিনি নেতৃত্বে ছিলেন। আমি এই যে গতকালকে ফেসবুকে দেখলাম একজন আইনজীবী আমেরিকা থেকে লিখেছেন ওনার মন্তব্য কলামে যে তিনি একজন দক্ষ ফুটবলার ছিলেন, ফুটবল খেলোয়াড় ছিলেন। এগুলো আমার জানা ছিল না। একজন সামাজিক গণযোগাযোগ মাধ্যমে তিনি সে মন্তব্য করেছেন। সৈয়দ আকবর হোসেন সাহেব সম্পর্কে এই যে বক্তব্যগুলো আজকের এই কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের দ্বিতলায় যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি ভাষা আন্দোলনের সময় নভেলাল সহ যত পত্রিকা আপনি খুলবেন প্রতিটি সংখ্যায় দেখবেন সৈয়দ আকবর হোসেন হয় গ্রেফতার হয়েছেন, না হয় আক্রান্ত হয়েছেন, না হয় মিছিলের নেতৃত্ব দিয়েছেন, না হয় বক্তৃতা দিয়েছেন। অর্থাৎ একজন সক্রিয় রাজনীতি ছিলেন, মাঠে ঘাটে মঞ্চে সব জায়গায় তার উপস্থিত। আমরা আজ থেকে 3 বছর আগে যখন প্রবাসে ছিলাম, 3 বছর আগে প্রবাসে ছিলাম, তখন আমরা আমাদের আত্মীয় স্বজন সবার সাথে আলাপ করে আরেকটা উদ্যোগ আমি নেই, পারিবারিকভাবে সবাই একমত হন। ওনার যারা গুণগ্রাহী, ওনাকে যারা ওন করতেন, তারাও আমাকে বলছেন যে আকবর ভাইয়ের উপর একটা বৃহৎ আকারে একটা জীবনী গ্রন্থ, স্মারক গ্রন্থ করা যায় কিনা, সেগুলো দায়িত্ব আমি সানন্দে নেই। এবং সেখানে আমি অত্যন্ত পৃথক মনে করি, নিজেকে গৌরববোধ করি যে আমার মামা সৈয়দ আকবর হোসেন, আমি ওনার সাথে ছিলাম। উনি যখন আমি অনেক ঘনিষ্ঠভাবে ইন্টিগ্রেট ছিলাম, আমার পড়াশোনা যখন আমি কুলাউড়া স্কুলে করি, ওনার বাড়ি কুলাউড়া বড়গাঁও গ্রামে, কুলাউড়াতে যখন আমি ওনার সান্নিধ্যে ছিলাম এবং সে বাড়িতে বহু গুণীজন আসছেন। আমার যে বদ্ধসায় আমি দেখেছি, হাজি দানেশ এসেছেন, আব্দুল হক সাহেব এসেছেন যশোরের, নোয়াখালীর মোহাম্মদ তাহা,
ডক্টর আব্দুল করিম এসেছেন, যিনি শেখ মুজিবেরও চিকিৎসক ছিলেন এবং মৌলানা ভাসানীর চিকিৎসক ছিলেন। ডক্টর আখলাক এসেছেন। বহু গুণীজন সৈয়দ আকমল হোসেনের কারণে কুলাউড়া মুখরিত ছিল, যে কারণে এ বই বের করতে চেয়ে আমি প্রথম ঢাকায় তার সাথে দেখা করি। উনি হলেন দেওয়ান আজরফ, বাংলাদেশের একজন বড় দার্শনিক, জাতীয় অধ্যাপক। উনি আমাকে বললেন যে আকমল হোসেনের উপর লেখা দেওয়া আমার জন্য গৌরবের, এবং এটাকে আমি মনে করি অনেক বড় প্রাপ্তি। তোমরা যে বের করতেছো আমি তাতেই খুশি। তারপরে আমি গেলাম কায়সার রশিদ সাহেবের কাছে, উনি একজন ফরেন ডিপ্লোম্যাট। কায়সার রশিদ সাহেব আমাকে বললেন যে আমি আন্তর্জাতিক রাজনীতি বুঝি আর সৈয়দ আকমল হোসেন গ্রাসরুটের রাজনীতি বুঝেন, কাজে আমরা দুই বন্ধু যদি এক জায়গায় হই, আমরা একত্রে হলে আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের গ্রাসরুটের রাজনীতি দুইটার সমন্বয়ে আমি একটা বই লিখতে পারবো। উনি হলেন হুমায়ুন রশিদ সাহেবের আপন ভাই এবং বুট্টুর আমলে উনি ছিলেন ফরেন সেক্রেটারি। কায়সার রশিদ বাংলাদেশের একজন প্রখ্যাত ডিপ্লোম্যাট। তারপরে আমি গেলাম গাজীউল হক সাহেবের কাছে, উনি একজন ভাষা সৈনিক। উনি আমাকে লেখা দিলেন। দ্বিজেন শর্মা বাংলাদেশের একজন জাতীয় ব্যক্তিত্ব, তার কাছে গেলাম, চিঠি লিখলাম। আরেকজন লিখলাম যাদবপুর ইউনিভার্সিটির রেজিস্ট্রার বিজন বিহারী পুরকায়স্ত কুলাউড়ারি সন্তান। আমি বই বের করতে চাই, যাদের সাথে যোগাযোগ করলাম তারাই আমাকে বললেন যে আকমল হোসেনের ব্যাপারে লেখা দিতে তারা অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং অত্যন্ত অধীর আগ্রহের সহিত তারা সেই লেখাগুলো দিলেন। এতে মনে হলো যে আকমল হোসেন যে জীবন সৃষ্টি করে গেছেন, সংগ্রাম করে যে ধারা উনি রেখে গেছেন, আজকে 40 বছর পর আজকে আমরা যে একটা পরিসমাপ্তিতে ওনার উপরে একটা জীবনী গ্রন্থ প্রকাশ করতে পারলাম, সেখানে যারা সহযোগিতা করেছেন আমার পরিবারের মধ্য থেকে এবং ওনার রাজনৈতিক মহল থেকে যারা করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ।